আলোর প্রতিফলন দেখতে পাচ্ছি এখানে পড়ানোর বিষয়। আলোর প্রতিফলন পড়ার সময় বুঝতে হবে আলো সরলরৈখিক পথে চলে। আলো সরলরৈখিক পথে চলতে চলতে তার পথে যদি অস্বচ্ছ কোনো মাধ্যম, পদার্থ বা কোনো বস্তু যদি তার গতিপথে পড়ে, তাহলে তার গতিপথের অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। তাহলে আলোর প্রতিফলন ঘটনাটা কি না, আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলতে চলতে যখন অন্য কোনো মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, আপতিত হওয়া মানে এসে পড়া, তির্যকভাবে মানে একটু কোণ করে বেঁকাবেঁকিভাবে সে বেঁকা পড়বে, তখন আলোক রশ্মির গতিপথের অভিমুখ পরিবর্তন ঘটবে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। তাহলে এই প্রতিফলনের যে বিষয়গুলো একটু জেনে রাখতে হবে সে হলো কোনটাকে কি বলা হয়। তোমরা অলরেডি জানো, একবার মনে করে দিই, যে রশ্মিটা এসে পড়ছে অর্থাৎ এও, এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। দেখতে পাচ্ছি এও কে আপতিত রশ্মি লেখা আছে। যে রশ্মিটা নির্গত হয়ে যাচ্ছে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আর ওএন, এই ওএন কে বলা হয় অঙ্কিত অবিলম্ব। আপতিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। আর M1 ও M2 বা M1 ও এটাকে বলা হয় দুই মাধ্যমের বিভেদ, এটাকে বলা হয় বিভেদ তল, বিভেদ তল বলা হয়। আর যে বিন্দুতে আলোটা এসে পড়ছে এটাকে বলে আপতন বিন্দু। এটা তোমার জানতে হবে। তাহলে আলোর এই যে প্রতিফলনটা দেখলে এটা কোন ধরনের বিভেদ তলের উপরে ঘটলো, এটা সমতলের উপরে ঘটলো। তাহলে এটা বলা হয় সমতল তলের উপর, সমতল তলের উপর এটা হলো আলোর প্রতিফলন। এরপর আমরা দেখব গোলীয় তল বা বক্রতলের উপরে আলোর প্রতিফলন। প্রতিফলনের প্রতিফলন হলো গোলীয় প্রতিফলনের আগে প্রতিফলনের দুটো সূত্র আছে, সেটা জানতে হবে। 1 নম্বর সূত্র কি বলছে, আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা অঙ্কিত অবিলম্ব, এটা কি হয় একই সমতলে থাকে। এটা সূত্র নম্বর 1। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই তলে থাকে, সূত্র নম্বর 1। সূত্র নম্বর 2, আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটো সেম হয়। আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান, আপতন কোণের মান অর্থাৎ AON এবং BON, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। এটা হলো 2 নম্বর সূত্র। এরপরে চলো আমরা সমতল তলে আলোর প্রতিফলন কমপ্লিট হলো। এবার আলোর প্রতিফলন হবে গোলীয় তল, অর্থাৎ যে প্রতিফলক তলটা, সেই প্রতিফলক তলটা সমতল হবে না, গোলাকার হবে। এবার গোলাকার অনুযায়ী আমাদের দুটো ধরনের গোলাকার অংশ পড়তে হবে। এক হলো অবতল আর 2 হলো উত্তল। এবার অবতল বা উত্তল, ধরো এইটা যদি এই পিছনের দিকটা আমি পারদের আস্তরণ দিয়ে দিই বা প্রলেপ দিয়ে দিই, তাহলে এই তলটা হবে অবতল দর্পণ। আর যদি এই ভিতরের দিকে দিয়ে দেওয়া হয় পারদ, তাহলে এটা হবে অবতল দর্পণ। তাহলে এই দিকে পারদের প্রলেপ দিয়ে দিলে এই তলটা মানে এই উঁচু অংশটা হবে অবতল দর্পণের মতো কাজ করবে। আর এই দিকে যদি পারদটা দিয়ে দেওয়া হয় তাহলে ভিতরের অংশটা অবতল, অবতল অংশ অর্থাৎ অবতল দর্পণের মতো। তাহলে এই উঁচু অংশটা এই দিক পারদ দিয়ে দিলে এই উঁচু অংশটা উত্তল দর্পণের মতো কাজ করবে, উত্তল দর্পণের মতো কাজ করবে উঁচু অংশটা। আর এই দিকে যদি পারদ প্রলেপ দেওয়া হয়, এই ভিতরের এই খাঁজকাটা অংশটা সেটা অবতল দর্পণের মতো কাজ করবে, অবতল দর্পণের মতো কাজ করবে। এবার দর্পণ সম্পর্কিত কতগুলি প্রাথমিক বিষয় আমাদের একটু জেনে রাখতে হবে দর্পণ সম্পর্কিত। সেই প্রাথমিক বিষয়গুলি পর আমি করছি। ফার্স্ট আমাদের জানতে হবে মেরু সম্পর্কে। হোয়াট ইজ মেরু, ইংলিশে বলা হয় পোল। এটা সম্পর্কে জানতে হবে। স্যার যে কোনো একটা দর্পণ নিয়ে আমি বলি, অবতল অথবা উত্তল। ধরো এই অবতল দর্পণের এই পার্টটা, এই অংশটা, এইটা তো প্রতিফলক, এই তলের উপরে তো আলো এসে পড়ে। এই যে গোলাকার অংশটা, এটা কোনো না কোনো গোলকের অংশ, কোনো না কোনো গোলক থেকে এটাকে, গোলক মানে ফুটবল সদৃশ্য বস্তু, তা কোনো না কোনো গোলক থেকে এই অংশটা কেটে বের করা হয়েছে। ঠিক আছে, এখন এই
এই অংশটা আমাদের ছবিতে রাখা হয় না, এটা আমাদের লাগে না, যেহেতু এটা কেটে বের করা আছে আমরা বাস্তবে এইটুকু অংশ পাই। এটাকে বলা হয় প্রতিফলক তল। এই ঠিক এই প্রতিফলক তল, এবার এইটাকে শেড দিয়ে দেওয়া হয় কি জন্য বোঝাতে, কারণ এইটাই বোঝাতে যে আলো এই দিক থেকে না, আলো এই দিকে পড়বে এবং আলো পড়ে এই পাশে আসবে না। এই যে প্রতিফলক তলের ঠিক যে মধ্যবিন্দু, এখান থেকে এই পর্যন্ত এর ঠিক মিডিল, ধরো এটাকে M1 দিলাম আর এটাকে M2 দিলাম, এর ঠিক মিডিল পয়েন্ট বা মিডিল বিন্দু যেটা, সেটাকেই বলা হয় মেরু বা পোল। মেরু বা পোল। দ্বিতীয় শিখতে হবে, 2 নম্বরে শিখতে হবে বক্রতা কেন্দ্র। এই যে গোলীয় দর্পণটা দেখতে পাচ্ছ, এটা কোনো না কোনো এরকম গোলক থেকে কেটে বের করা হয়েছে বা নেওয়া হয়েছে, সেই গোলকের কেন্দ্র আর এই অংশের কেন্দ্র সেম, সেই কেন্দ্রটাকে বলা হয় বক্রতা কেন্দ্র, লেখা হয় সি দিয়ে, সেন্টার অফ কার্ভেচার বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণের কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলটা, তো গোলীয় দর্পণটা, এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রই হলো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। 3, প্রধান অক্ষ। প্রধান অক্ষটা কি না, এই মেরু আর এই বক্রতা কেন্দ্র, মেরু আর এই বক্রতা কেন্দ্র দুটি যোগ করলে, মেরু আর এই বক্রতা কেন্দ্র দুটি যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে, সাপোজ XY দিলাম, এটাকে বলা হয় প্রধান অক্ষ। মেরু আর বক্রতা কেন্দ্র এই দুটো যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে তাকে প্রধান অক্ষ বলা হয়। নেক্সট, এরপরে আসবে উন্মেষ। উন্মেষ জিনিসটা কি? উন্মেষ হলো এই অবতল দর্পণে, এটা উত্তল হতে বলে, অবতল দর্পণের দুই প্রান্তে দুই বিন্দু আছে, এই প্রান্ত এখানে শুরু, এই প্রান্ত এখানে শেষ, ওই প্রান্ত বিন্দুদ্বয় যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে তাকে বলা হয় উন্মেষ। এবার অনেক ক্ষেত্রে যে এই ধরনের ফ্ল্যাট যদি দর্পণ হয়, সেটা বক্রতা, মানে ফ্ল্যাট বলতে এখানে ফ্ল্যাট না, এটা যদি এরকম কোনটা বেশি হয় সেক্ষেত্রে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যেতে পারে, আবার নাও যেতে পারে। উন্মেষ বলতে আরেকবার একটু আলাদা ছবি দিয়ে দেখায়, যেহেতু বইয়ে একটু আলাদা ছবি করে দেওয়া থাকে। তার মানে এই ধরো এই এই ধরো এই হলো পি পোল, আর এই হলো বক্রতা কেন্দ্র সি, এই পি পোল আর এই সি হলো বক্রতা কেন্দ্র, এটা আমরা জানি। এই হলো দর্পণের দুই প্রান্ত, এই দুই প্রান্ত দুটো যোগ করে দিলে যে সরলরেখাটা পাবো তাকে বলা হয় উন্মেষ। দর্পণের দুই প্রান্ত যোগ করলে যে সরলরেখাটা পাবো সেটা বলা হবে উন্মেষ। আর এই উন্মেষ বক্রতা কেন্দ্রে উন্মেষ বক্রতা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, সেই কোণটাকে বলা হয় উন্মেষ কোণ। উন্মেষ বক্রতা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় উন্মেষ কোণ। ব্যাস, মিটে গেল। এই যে এই কোণটা হবে উন্মেষ কোণ, আর এটাকে বলা হবে উন্মেষ। তাহলে উন্মেষ কাকে বলে এবং উন্মেষ কোণ কাকে বলে বোঝা গেল। তাহলে দর্পণের দুই প্রান্ত যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায় তাকে বলা হয় উন্মেষ, আর উন্মেষ বক্রতা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় উন্মেষ কোণ। চলো পরবর্তী অংশে চলো। গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। বস্তু থাকবে আর বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে গোলীয় দর্পণ দ্বারা। বস্তুকে বিভিন্ন পজিশনে রেখে প্রতিবিম্ব গঠন করা যায়। ফার্স্ট আমরা রাখছি বস্তুকে অসীম ও বক্রতা কেন্দ্র এর মধ্যে, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে বক্রতা কেন্দ্রই, এর বাইরে অসীম দূরত্ব, তাহলে আমি এরকম কোন একটা জায়গায় রাখলাম, এই বক্রতা কেন্দ্র আর এর বাইরে থেকে অসীমের মধ্যে, এইদিকে ইনফিনিটি পর্যন্ত দূরত্বের মাঝখানে যে কোনো একটা জায়গায় বস্তু রাখলাম। এখান থেকে বস্তু যা থাকবে, বস্তু থেকে দুটো আলোক রশ্মি আমি দর্পণের উপরে ফেলবো এবং প্রতিফলন ঘটবে। তাহলে এখান থেকে আমি দুটো রশ্মি পাঠাচ্ছি। ফার্স্ট পাঠাচ্ছি, দেখো এই প্রধান অক্ষের সমান্তরাল আলো এসে পড়লো। প্রতিফলনের পর আলোটা
কি হবে না মুখ্য ফোকাসের মধ্য দিয়ে নির্গত হবে বা প্রতিফলিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে এটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে নির্গত হয়। একটা আলোকরশ্মি কমপ্লিট হয়ে গেল, প্রতিফলন একটা আলোকরশ্মির হয়ে গেল। দ্বিতীয় আলোকরশ্মি অর্থাৎ দুটো আলোকরশ্মি না পাঠালে প্রতিবিম্ব গঠন হবে না। দ্বিতীয় আলোকরশ্মি পাঠাবো সোজা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে, সোজা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠাবো। এই সোজা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালাম। আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে তার বৈশিষ্ট্য হলো আলোকরশ্মি যে পথে আসবে ঠিক একই পথে প্রতিফলিত হবে। এটা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আলোকরশ্মি আসার বৈশিষ্ট্য। তাহলে আলোকরশ্মি দুটো যে জায়গাটায় কাট করলো, ছেদ করলো পরস্পরকে, সেই জায়গাটায় বস্তুর প্রতিবিম্বটা তৈরি হবে, এই জায়গাটায় প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এই বস্তুর, এইটা হলো বস্তু পি কিউ, আর এটা হলো ধরো পি ড্যাশ আর কিউ ড্যাশ, এটা হবে প্রতিবিম্ব। তাহলে পি কিউ হয়ে গেল বস্তু আর পি ড্যাশ কিউ ড্যাশ হলো প্রতিবিম্ব। এখন প্রতিবিম্বের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের একটু জেনে রাখতে হবে, পরবর্তী অংশে কাজে লাগবে। প্রতিবিম্বের প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে না, এক, দেখো বস্তুর শীর্ষ বা মাথা উপরের দিকে আর প্রতিবিম্বের নিচের দিকে, এরকম কেস হলে সেটাকে বলা হয় অবশিষ্য, সেটাকে বলা হয় অবশিষ্য। তাহলে বস্তুর শীর্ষ বা মাথা উপরের দিকে আর প্রতিবিম্বের শীর্ষ বা মাথা নিচের দিকে, একজন উল্টো, একটা আর একজন আর একজনের উল্টো, এরকম কেস হলে সেটাকে বলা হয় অবশিষ্য। আর আলোক রশ্মি যদি অ্যাকচুয়ালি তার গতিপথের কোনো বিন্দুতে কাট করে, ছেদ করে, তার ফলে যদি প্রতিবিম্ব তৈরি হয়, অ্যাকচুয়ালি যদি ছেদ করে এবং তার ফলে যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেই প্রতিবিম্বকে বলা হবে সদ্বিম্ব। সদ্বিম্ব, এই দুটো হলো মেন পয়েন্ট। তারপরে 3 নম্বর পয়েন্ট যেটা থাকবে যে প্রতিবিম্ব, এই যে প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট না বড়, প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট না বড়। তাহলে প্রতিবিম্ব হবে প্রতিবিম্ব বস্তুর চেয়ে প্রতিবিম্বের প্রতিবিম্ব প্রতিবিম্ব এটা বিম্ব করাই বেটার, প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট। এই প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট। এরকম তাহলে বস্তুকে আমি ফার্স্ট কেসে কোথায় রেখেছি? ফার্স্ট কেসে আমি বস্তুটাকে অসীম আর বক্রতা কেন্দ্রের বাইরে রেখেছি। এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যে বিভিন্ন জায়গায় রেখে, এরপরে তোমরা প্র্যাকটিস করবে বস্তুটাকে রাখবে বক্রতা কেন্দ্রে, বস্তুকে রাখবে কোথায়? বক্রতা কেন্দ্রে রাখবে। বস্তুকে রাখতে হবে কোথায়? বক্রতা কেন্দ্রে। এটা 1 নম্বর। এটা ট্রাই করে বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করো। তারপরে রাখবে কোথায় না বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে। ফোকাস, এই যে বক্রতা কেন্দ্র এই আর ফোকাস এই, এর মধ্যে রাখবে। 4, বস্তুকে কোথায় রাখবো? শুধু ফোকাস, একদম ডাইরেক্ট ফোকাস বিন্দুর উপর, ফোকাস বিন্দু যেটাকে ফোকাস করছি, ফোকাস বিন্দু। 5, কোথায় রাখবো না মেরু ও মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে রাখবো। তাহলে একটা ছবি এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে আঁকার পদ্ধতি রাখি, সেখান থেকে দুটো আলোক রশ্মি পাঠাতে হবে। 1 হলো প্রধান অক্ষের সমান্তরালে আর 2 হলো বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে। যেখানে কাট করবে সেখানে প্রতিবিম্ব। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দিয়ে দিয়েছি। এরপরে আমাদের 4 ধরনের ছবি একটু প্র্যাকটিস করতে হবে। 1 2 3 4 ধরনের এক বস্তুকে আমরা কোথায় রাখবো? বক্রতা কেন্দ্র, অর্থাৎ বস্তুকে এই জায়গাটায় রাখবো। নেক্সট রাখবো কোথায়? বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, এই বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে। তারপরে রাখবো কোথায়? এই ফোকাসে। তারপরে অর্থাৎ 5 নম্বর ছবি, এই মেরু আর ফোকাসের মাঝখানে কোনো একটা জায়গায় রাখবো। এইভাবে বস্তুকে বিভিন্ন অবস্থানে রেখে প্রতিবিম্বগুলো গঠনের রশ্মিচিত্র অঙ্কন করে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে।
এইভাবে কাজ। যে বিষয়গুলোকে আমার কাজে লাগবে সেই বিষয়টা আমরা এই ছবি থেকে একটু কমপ্লিট করে নিই। এই বস্তু আর মেরু, অর্থাৎ এটা ধরো এই বস্তু, এই বস্তু পাদবিন্দু, আর হলো এই মেরু, এই যে দূরত্ব, অর্থাৎ ওহো দুটোই পি দেওয়া আছে, তাহলে এটাকে আমি ও দিই, এটাকে ও দিই। কোনো ফ্যাক্ট না বলা ভুল, এটাকে পি দিয়ে তুমি এটাকে অন্য কোনো নাম দিতে পারো, একই নাম দুটো দেওয়া যাবে না। এটা ম্যাক্সিমাম জায়গায় এটাকে পি দেওয়াই থাকে, তাই বড় বড় রাইটারের বই এটাই পি দেওয়া থাকে, ওই জন্য পি দিয়েছি। পি ফর পোল, পোল মানে মেরু, ওই জন্যই দিয়েছি। তাহলে এই কিউ থেকে ও এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় বস্তুর দূরত্ব। এই যে কিউ ও, এটাকে বলা হয় বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব এটাকে প্রকাশ করা হয় ইউ দিয়ে। এই হলো প্রতিবিম্বর পাদবিন্দু, আর এই হলো মেরু। এই দূরত্বটাকে বলা হয় ও পি ড্যাশ, এটাকে বলা হয় প্রতিবিম্বের দূরত্ব। প্রকাশ করা হয় ভি দিয়ে। হলো, আর এই হলো মুখ্য ফোকাস, আর এই হলো মেরু। এই যে এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। এই মুখ্য ফোকাস আর এই হলো মেরু, অর্থাৎ ও এফ, এই যে দূরত্বটা এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব প্রকাশ করা হয় ছোট হাতের এফ। এবার পরবর্তী আমি যে পড়াটা আলোচনা করব বা যে টপিকটা আলোচনা করব সেইটাই হবে ইউ, ভি এবং এফ এর মধ্যে রিলেশন, অর্থাৎ বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে বস্তুর দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, প্রতিবিম্বের দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, ফোকাস হলো এখান থেকে এই পর্যন্ত। চলো না, এর পরবর্তী যে জিনিসটা আলোচনা হবে সেটা দেখো, বস্তুর দূরত্ব অর্থাৎ ইউ, প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি এবং ফোকাস দূরত্ব অর্থাৎ এফ, এফ এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। সেটা উত্তল দর্পণ দিয়েও আমি করতে পারি, অবতল দিয়েও করতে পারি, একই ব্যাপার। অবতল দিয়ে একটু আঁকাটা তুলনামূলক সহজ হয়, সেই জন্যই ফার্স্ট টাইমে অবতল দর্পণের দিয়ে আমি প্রমাণটা করাই, রিলেশনটা বের করছি। তাহলে এই বক্রতা কেন্দ্রের বাইরে দেখো, এই জন্য ছবিগুলো প্র্যাকটিস করিয়ে নিলাম। বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু রেখেছি, এখান থেকে দুটো আলোক রশ্মি যাবে, এক প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যখন যাবে সে অটোমেটিক প্রতিফলিত হবে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে। এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে, এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে, বাবা, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত। দ্বিতীয় রশ্মিটা কোথা দিয়ে যাবে অলরেডি জানো তোমরা, যে এই আলোক কেন্দ্র লেন্সের হয় বক্রতা কেন্দ্র। এটাকে একটু বড় করে দিতে হবে, পেন্সিল দিয়ে আঁকবে, ওই জন্য আগে পরে করে নেওয়া যায়। দ্বিতীয় আলোক রশ্মিটা যাবে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এই। তাহলে বক্রতা কেন্দ্র, এটা ধরো সি বিন্দু দিলাম, এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার সুবিধা হলো আলো যে পথে যায় ঠিক সেই পথে প্রতিফলিত হয়। এবার আলোটা যে জায়গাটায় মিলিত হলো, দুটো আলোক রশ্মি যে জায়গাটায় মিলিত হলো সেই জায়গাটায় প্রতিবিম্ব তৈরি হবে। এই প্রতিবিম্ব তৈরি হলো, এই হলো প্রতিবিম্ব। যদিও বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য মনে হচ্ছে সেম, না বস্তুটা একটু বড়, প্রতিবিম্ব তার তুলনায় ছোট। ছাড়ো, একটু পেন্সিল দিয়ে এঁকে নিলে হয়ে যাবে। এটা বস্তু পি কিউ, আর এটা প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব কিউ পি। তাহলে পি কিউ এটা হলো বস্তু, আর এখান থেকে এইটা অর্থাৎ ছোট হাতের কিউ পি এটা হলো প্রতিবিম্ব। এবার বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব যেটা আগের পেজে শিখলাম সেটা একটু দেখে নিই কোনটা এখানে। তাহলে এক্ষেত্রে ও কিউ এটা হবে বস্তুর দূরত্ব, আর ও ছোট হাতের কিউ এটা হবে প্রতিবিম্বের দূরত্ব, আর ও এফ এটা হবে তোমার ফোকাস দূরত্ব, আর ও সি হবে বক্রতা ব্যাসার্ধ। এইগুলো আমার এখান থেকে লাগবে, আমি এইগুলো জানি। তাহলে এই যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো একটু লিখে ফেলি। এবং একটা জিনিস মনে রাখবে, যখন কোনো দূরত্ব আলোর গতিপথের বিপরীত দিকে পরিমাপ করব, যখন কোনো দূরত্ব আলোর গতিপথের দিকে বিপরীত দিকে পরিমাপ করব তখন সেটা মাইনাস হবে। একটা করে দেখাচ্ছি, দেখো এক্ষেত্রে বস্তুর দূরত্ব ও কিউ, দেখো ও কিউ ইজ ইকাল টু বস্তুর দূরত্ব ও থেকে কিউ, এটা বস্তুর দূরত্ব প্রকাশ করা হয় ইউ দিয়ে।
এবার দেখো এই দূরত্ব সবসময় দূরত্ব পরিমাপ করা হবে মেরু বা পোল থেকে। মেরু বা পোল থেকে সবসময় বস্তুর দূরত্ব পরিমাপ করা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার আসতে হবে, তাহলে আসবো কোন পথে? এইভাবে। তাহলে এইভাবে আসছি, আর আলো পড়ছে কোন পথে? এই পথে। আলো পড়ছে এই পথে, আর আমার মেরু থেকে এই দিকে আসছে। যাবতীয় দূরত্ব মেরু থেকে স্টার্ট করতে হবে, এখান থেকেই, এখান থেকেই, এখান থেকেই, এখান থেকেই যাবতীয় দূরত্ব পরিমাপ করতে হবে মেরু থেকে। তাহলে এবার আলোর গতিপথটা কোন দিকে? আলোর গতিপথ এই দিকে, আর আমার দূরত্বটা পরিমাপ করছি এখান থেকে এই দিকে বস্তুর দূরত্বের ক্ষেত্রে। তাহলে এটা আলোর গতিপথের বিপরীত দিকে, ওই জন্য -ইউ। ঠিক আছে। অনুরূপভাবে এখান থেকে এটা প্রতিবিম্ব দৈর্ঘ্য, এটা ফোকাস দূরত্ব, এটা বক্রতা ব্যাসার্ধ, এগুলো একটু লিখে ফেলি। যে অংশগুলোর কথা বলছিলাম, বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ, এইগুলো লিখে নিয়েছি। এইগুলো সবই আলোর গতিপথের বিপরীত দিকে, তাই সবাই নেগেটিভ চিহ্নযুক্ত বা মাইনাস চিহ্নযুক্ত। এর পরবর্তী অংশ আসবো আমরা দুটো ত্রিভুজ নেব। ত্রিভুজ PQC, ত্রিভুজ PQC ও ত্রিভুজ ছোট হাতের P, ছোট হাতের Q ও ছোট হাতের C থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে পাই। কি পাই দেখি। তাহলে কোনটা কোনটা দেখি। PQC, তার মানে এইটা, আর ছোট হাতের PQC বা CQP, এই দুটো ত্রিভুজ হলো সদৃশ্য ত্রিভুজ। এটা আমার লিখে নিতে হবে যে PQC ও ছোট হাতের PQC ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সদৃশ্য ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে সদৃশ্য ত্রিভুজ হলে এই যে PQ অর্থাৎ এর লম্ব এবং এর লম্বর অনুপাত ইজিক্যাল টু এর ভূমি এবং এর ভূমির অনুপাত সেম হবে। তাহলে মানে সমজাতীয় জিনিসগুলো অনুপাত ধ্রুবক হয়, অর্থাৎ সমান হবে। এক্ষেত্রে তাহলে PQ এর লম্ব, আর এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা কি? QP। এই যে QP, আর ওর ভূমিটা কি হবে? এই যে ভূমিটা কি? CQ বা CQ, আর এর ক্ষেত্রে হবে CQ আর CQ। এই হবে রিলেশন। এই দুটো ত্রিভুজ থেকে এটা পাবে। অনুরূপভাবে আরো দুটো ত্রিভুজ আছে, একটু খেয়াল করে বলো। আরো দুটো ত্রিভুজ পাবো যদি এখান থেকে আমার প্রয়োজন স্বার্থে, এটা ধরো এ বিন্দু দিলাম, এ বিন্দু থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলাম বি, এ থেকে একটা লম্ব অঙ্কন করলাম প্রধান অক্ষের উপরে, সেটা নাম দিলাম বি। এখন দুটো ত্রিভুজ নিতে হবে, 1 নম্বর ত্রিভুজ এই আর 2 নম্বর ত্রিভুজ এই দুটো ত্রিভুজও সদৃশ্য ত্রিভুজ বা সদৃশ্য ত্রিভুজ। এই দুটো সদৃশ্য ত্রিভুজ থেকে একইভাবে এরকম ভাবে ইকুয়েশন নির্ণয় করব। তাহলে ত্রিভুজ দুটি কি কি একবার লিখে ফেলি। ত্রিভুজ দুটি কি কি? না, ত্রিভুজ ABF ও ত্রিভুজ FQP থেকে পাই, বা এরম লিখতে পারো যে ত্রিভুজ ABF ও ত্রিভুজ FQP দুটি সদৃশ্য ত্রিভুজ থেকে পাই। সদৃশ্য ত্রিভুজ না হলে কোনো কিছুই রিলেশন লেখা যাবে না। অনুরূপভাবে এর লম্বকে AB আর এরকে PQ, তাহলে AB বাই PQ করা যেতে পারে, আর ভূমি FB আর FQ বা BF বাই FQ, এটা করা যেতে পারে, ভূমি আর ভূমি। তাহলে আমি যে জিনিসটা লিখি, তাহলে AB বাই PQ ইজ ইকাল টু BF বাই FQ। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার তাহলে এখানে দেখো AB বাই PQ। এবার ABটা চিত্র থেকে দেখা যাক, এটা AB। আচ্ছা, এইটা আর এটা তো সমান্তরাল, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সেম, অর্থাৎ যেটাই AB সেটাই PQ লেখা যেতে পারে। তাই ABর জায়গায় PQ লিখি। ব্যাস, এবারে এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই।
1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করলে এইটা আর এইটা সেম, এই রেশিও আর এই রেশিও সেম, তার মানে এই রেশিও আর এই রেশিও সেম হবে। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। CQ by CQ is equal to BF by FQ. দেখো পরের অংশটা দেখো পরের পেজে এসে এবং ছবিটা আরেকবার রিপিট আঁকতে হয়েছে বোঝানোর সুবিধার জন্য। উন্মেষ খুব ক্ষুদ্র হলে বা ক্ষুদ্র হলে বিএফ এর জায়গায় ওএফ লেখা যায়। সেই জন্য আমি আবার ইকুয়েশনটা আরেকবার রেখেছি আগের পেজের লাস্ট ইকুয়েশন, CQ by CQ is equal to BF by OF। এর বিএফ এর জায়গায় OF লেখা যায় CQ by CQ is equal to F by FQ। এটা লিখলাম, এটাকে আমি কত 1 2 3 নম্বর ইকুয়েশন দিলাম, 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন প্রত্যেকটা টার্ম সম্পর্কে একটু করে জানতে হবে। সিকিউ টার্ম জানতে হবে মানে প্রত্যেকটা টার্মকে আমার একটু ভাঙতে হবে। সিকিউ ইজ ইকাল টু, দেখি অ্যাকচুয়ালি সিকিউ কি ছবিটা আমার একটু দেখতে হবে। সিকিউ মানে এইটুকু, এখান থেকে এইটুকু। তা এখন এই সিকিউ দূরত্বটাকে আমার ইউ ভি আর এফ বা আর দিয়ে প্রকাশ করতে হবে। আমার হাতে সমস্যা, আমি পারবো না, কারণ সিকিউ মানে আমার না ইউ না ভি না এফ না আর কিছু না। কিন্তু আমি যদি একটু ঘুরিয়ে টেকনিক্যালি লিখি যে সিকিউ এই অংশটা মানে এই পুরোটা মাইনাস এইটা, তাহলে পুরোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে এইটা। তাহলে সিকিউ ইজ ইকাল টু পুরোটা মাইনাস এইটা। তা পুরোটা মানে কি ও কিউ মাইনাস এইটা, এই যে মাইনাস এইটা ও সি, তাহলে ও কিউ মাইনাস ও সি। এবার ও কিউ মানে কি ছিল? ও কিউ মানে একদম প্রথমেই লিখে নিয়েছিলাম, ও কিউ মানে এখান থেকে এইটুকু বস্তুর দূরত্ব, আর ও সি মানে এখান থেকে এইটুকু বক্রতা ব্যাসার্ধ। আবার আর ইকুয়াল টু 2f এটা লেখা যায়। তাহলে এখন ও সির জায়গায় মাইনাস ইউ এই ও কিউর জায়গায় মাইনাস ইউ, আর এর জায়গায় আর ও সি বক্রতা ব্যাসার্ধ আর, আবার আর ইজ ইকাল টু 2f, তাহলে -2f, তাহলে -2f আর এই মাইনাস ইজ ইকাল টু +2f। সিমিলারলি সিকিউ, এরপর আমার জানতে হবে সিকিউ সম্পর্কে। লিখি সিকিউ, তাহলে এটা বড় হাতে সিকিউ হলো, এবার ছোট হাতে সিকিউ। দেখি ছবিতে ছোট হাতে সিকিউটা কি আছে, তাহলে ছোট হাতে সিকিউ মানে এইটা। একইভাবে আমরা ইউ ভি এফ আর দিয়ে প্রকাশ করতে পারছি না, তাহলে ছোট হাতে সিকিউ ইজ ইকাল টু কি হবে, এইটা বিয়োগ এইটা। তাহলে এইটা বিয়োগ মানে ওসি, আর এখান থেকে এইটা বিয়োগ মানে ও কিউ। তাহলে ওসি বিয়োগ ও কিউ। দেখি ওসি কি, ওসি ও থেকে সি সেই বক্রতা ব্যাসার্ধ আর বা 2f, তাহলে -2f, আর ও কিউ মানে দেখি ও কিউ মানে এখান থেকে এইটুকু প্রতিবিম্ব দূরত্ব -v, আর -v আর এই -v, তাহলে -v আর এই মাইনাস +v হয়ে গেল। অনুরূপভাবে আমরা এফ কিউটাও বের করতে পারি। এফ কিউ ইজ ইকাল টু কত হবে, -v + f, এটা হবে এফ কিউ কোনটা দেখি, এফ কিউ কোনটা, এফ কিউ মানে এইটা, তার মানে এইটা বিয়োগ এইটা মানে ভি আর এটা মানে এফ, তাহলে ভি মাইনাস ভি মাইনাস অফ মাইনাস এফ, তাহলে ভি প্লাস এফ হয়ে গেল। তাহলে এইটা আমি এই ইকুয়েশন থেকে আমি সবগুলো বের করে ফেললাম। সি কিউ বের করলাম, ও এফ বের করলাম, এফ কিউ বের করলাম। এবার উপরে 3 নম্বর সমীকরণে এই জিনিসগুলো বসিয়ে পাই। তাহলে এবার লিখতে হবে 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নং সমীকরণ থেকে পাই। এবার বসিয়ে দিয়ে কোনাকুনি গুণ করব। 3 নং সমীকরণ থেকে পাই। এবার 3 নম্বর সমীকরণে কি আছে, এই সিকিউ বাই সিকিউর জায়গাটা কি বসিয়ে দেবো, -u + 2f,
এর জায়গায় কি বসাবো, সি ছোট হাতে সি কিউর জায়গায় কি বসাবো, আমি ডাইরেক্ট পরের পেজে লিখে দেবো, ওই জন্য একটু বলে দিচ্ছি। -2f প্লাস ভি। ও এফ এর জায়গায় কি বসাবো, শুধু এফ বসাবো, -f। আচ্ছা, ছোট হাতের এফ কিউর জায়গায়, এই যে এফ কিউর জায়গায় কি বসাবো, -v প্লাস এফ। এই জিনিসগুলো আমি বসিয়ে পরের পেজে ক্যালকুলেশন করব। চলো তাহলে যে বলছিলাম পরের পেজে টুকে রাখবো বা পরের পেজে লিখবো, সেটা আমি লিখেছি। এবার কোনাকুনি গুণ করার পালা। এইটা এটা গুণ, এইটা এটা গুণ। তাহলে এইটা এটা যদি গুণ করা হয়, তাহলে এইটা এটা গুণ করলে ইউভি, এটা গুণ করলে -uf, এটা গুণ করলে 2fv, এটা 2f স্কোয়ার। সিমিলারলি এইটা গুণ করলে 2f স্কোয়ার -fv। দেখো এইটা আর এইটা ক্যান্সেল করা যায়, এটা এটা ক্যান্সেল করা যায়। তাহলে এটাকে আরও সিম্পলিফাই করলে কি হবে, একটু আগে ক্লিয়ারভাবে লিখে নিই। ইউভি -uf -2fv ইজ ইকাল টু fv। এবারে ইউভিটা এইদিকে থাক, বাকি সব ওইদিকে। তাহলে ইউভি ইজ ইকাল টু -of fv প্লাস 2fv প্লাস হয়ে গেল ইউএফ। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে দেখবে যে, তাহলে ক্যালকুলেশন করা গেলে দেখবে 2fv থেকে একটা fv বাদ দিলে fv পড়ে থাকবে, আর এখানে ইউএফ, এইদিকে ইউভি বা ভিইউ। এই পর্যন্ত আসলো। এইবারে আমি উভয় পক্ষকে আমি ইউভিএফ দ্বারা ভাগ করে পাই বা ভাগ করে দিই। উভয় পক্ষকে ইউভিএফ দ্বারা ভাগ করে পাই। তাহলে ইউভিএফ এবং ইউএফকে ইউভিএফ দ্বারা ভাগ করে পাই। তাহলে ইউভিএফ কাটাকুটি করলে এখানে 1/f পড়ে থাকবে, এখানে ভিএফ কেটে দিলে 1/u, আর এখান থেকে 1/v। ব্যাস, এইটাই হলো অ্যাকচুয়ালি রিলেশন, 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। এটাই হলো ইউভি এবং এফ এর মধ্যে রিলেশন। তাহলে সে শুরুটা অনেক আগেই হয়েছিল, বেশ ছোট ছোট করে করাতে অনেকটাই করিয়ে ফেললাম। যে এইটাই হলো বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং কি বলে মুখ্য ফোকাস বা ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। একবার একটু মনে করিয়ে দেবো স্টেপগুলো মনে করিয়ে দিয়ে ছেড়ে দেবো। জন্য পরীক্ষার জন্য এই কোশ্চেনটা প্রস্তুত করার সময় আমাদের ফার্স্ট কি করতে হবে, ছবিটা অঙ্কন করতে হবে, ছবি অঙ্কন করতে হবে। তাহলে ছবি কমপ্লিট হলো। এবার এই ত্রিভুজ দুটি সদৃশ্য ত্রিভুজ, এর লম্ব অনুপাত, এর ভূমি এর অনুভূমির অনুপাত করে নেবো, নিয়ে একটা ইকুয়েশন করব। তারপরে এই ত্রিভুজের থেকেও লম্ব এবং লম্বর অনুপাত, ভূমি এবং ভূমির অনুপাত করে নেওয়ার পরে এপির জায়গায় পি কিউ বসালে এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে একটি কমন রাশি আমরা লিখতে পারবো। সেটা তোমার যদি এখানে দেখানো যায় যে সেটা আমাদের ফাইনালে এরকম তুলনা করলে এরকম একটা জিনিস আসবে। আবার বিএফ এর জায়গায় আমরা ওএফ লিখতে পারবো, যেহেতু এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। পরবর্তী অংশে এইবারে কি করতে হবে, যে সিকিউ ওএফ আর এফ কিউ এদের প্রত্যেককে ইউভি এবং এফ দ্বারা প্রকাশ করতে হবে। সেটা এইভাবে করা আছে, ইউভি এবং এফ দ্বারা সেইভাবে প্রকাশ করা আছে। করার পরে এই জিনিসগুলো এবার এখানে বসিয়ে দেবো। এই জিনিসগুলো এইবারে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবারে সিম্পলিফাই করতে হবে, গুণ করতে হবে। সেটা পরের পেজে এই বসিয়ে দিয়ে এই প্লেন কোনাকুনি গুণ করেছি। গুণ করতে ফাইনালি আমরা যে রিলেশনটা পেলাম, যে 1/f ইজ ইকাল টু 1/v প্লাস 1/u, এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ। এটা ফুল রেডি করে ফেলতে হবে।